আমি যেটা শুনতে পেরেছি, রাষ্ট্রপতি যদি হয় এই দুজনের একজনই হচ্ছেন, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি নির্বাচন আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি প্রার্থী একজন থাকেন তাহলে আমরা 13ই আগস্টই জেনে যাব পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। প্রার্থী 2জন কিংবা 3জন থাকলেও আমরা মোটামুটি 13ই আগস্ট বুঝে যাব যে রাষ্ট্রপতি কে হচ্ছেন, কেননা সরকার দল যাকে প্রার্থী করবে তিনি রাষ্ট্রপতি হবেন, বা সরকার দল যদি একাধিক প্রার্থীও করে সেখান থেকেই একজন রাষ্ট্রপতি হবেন। যদি একক প্রার্থী হয় মোটামুটি 16ই আগস্টই ঘোষণা হয়ে যাবে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, একজন প্রার্থী হইলে। এখন প্রশ্ন হইল, সরকার দল কি রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেবে বা কাকে প্রার্থী করবে সেটা কি নিশ্চিত করেছে কিনা। সরকার দল অর্থাৎ বিএনপিতে এ নিয়ে এখনও আলোচনা চলছে। বাহির থেকে দেখা যেটা মনে হচ্ছে, প্রতিদিনই রাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করবে এটা নিয়ে এক একটা টুইস্ট দেখা যাচ্ছে। এক এক দিন এক একজন এই পদের জন্য আলোচনায় আসছেন, এক এক দিন এক একজনের নাম বাদ পড়ছেন। আমি আজকে এই ভিডিওতে দেখাবো অন্তত 4 জন আলোচনায় থাকা 4 জনের নাম ইতিমধ্যে বাদ পড়ে গেছে। বিএনপির বিশ্বস্ত বা ক্লোজ একটা সূত্রে আমি জানতে পেরেছি রাষ্ট্রপতির এখন রেসে 2 জন আছেন। এই 2 জনের একজনই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এর মধ্যে একজন বিএনপির নেতা, আরেকজন বিএনপির বাইরের। এই 2 জনের থেকে একজনকেই বিএনপি সম্ভবত রাষ্ট্রপতি করতে যাচ্ছে। আমি আগে বলবো রাষ্ট্রপতির যে আলোচনা বা যে রেস, সেই রেস থেকে কারা ইতিমধ্যেই বাদ পড়েছেন। প্রথমে আসি, আমি বর্তমানে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে আছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তার নাম কেন বাদ গেল? আমার মতে কেন বাদ গেল এজন্য যে তিনি মাত্র কয়েকদিন আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। সংসদের পরবর্তী অধিবেশন বসার কথা ছিল সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শেষের দিকে বা সেপ্টেম্বরের যে কোনো একটা সময়। হঠাৎ করে এই রাষ্ট্রপতির নির্বাচন ঘোষণা করা হলো এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে এরকমও কথা বলা হইল। আচ্ছা, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ চৌধুরী যদি পরবর্তী রাষ্ট্রপতি হতেন বা তিনি যদি ভারমুক্ত হতেন, এখন তো ভারপ্রাপ্ত আছেন, অর্থাৎ ভারমুক্ত করে দিয়ে তিনি যদি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হতেন, তাহলে কি এই তাড়াহুড়োটা করা হতো? তিনি ভারপ্রাপ্ত থাকুক বা একটা নির্বাচনের মধ্য দিয়ে হোক, যেভাবেই হোক তিনি থাকতেন, শুধুমাত্র 90 দিনের মধ্যে নির্বাচনটা করে ফেললেই হতো। আমার কাছে মনে হচ্ছে এই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আহ্বান করা এবং সংসদের অধিবেশন ডেকে দ্রুত একজন নির্বাচিত রাষ্ট্রপতি বসানোর যে প্রয়াস, এর মধ্যেই আসলে আমি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম আর দেখতে পাচ্ছি না। এটাতে গেলো একজন। রাষ্ট্রপতি পদে আলোচনায় এসেছেন আরেকজন বিএনপির একজন মন্ত্রী, নাম হচ্ছে খলিলুর রহমান, যিনি আবার টেকনোক্রেট কোটায় মন্ত্রী হয়েছেন। তাকে নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। এই যে টুইস্ট যেটা বলছি না, যে প্রতিদিন এক একজনের নাম ঢুকছে, এক একজনের নাম বাদ পড়ছে, তার মধ্যে খলিলুর রহমানও একজন। তবে বিএনপি খলিলুর রহমানকে যেই পদে তিনি আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদে বা পররাষ্ট্রমন্ত্রীর পদে, সেই পদেই বিএনপি তার সর্বোচ্চ ইউজটা করবে এবং তিনি সেই পদে ইতিমধ্যেই প্রথম দিকে তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে বিএনপি রাষ্ট্রপতি পদেও একজন এমন একটা ফেসকে চাচ্ছে যার ইন্টারন্যাশনাল রিকগনিজেশন আছে এবং তিনি হচ্ছে ইন্টারন্যাশনালি খুব ভালো কানেক্টেড, এমনকি যার আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা আছে। খলিলুর রহমান মোটামুটি সেই মানের একজন ব্যক্তি, কিন্তু প্রথম দিকে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। কিন্তু তিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদে বসে তিনি যে ক্যালিভার দেখিয়েছেন এবং যেভাবে কাজ করছেন বাংলাদেশের এই নতুন সরকারের, এখন পর্যন্ত সবচেয়ে মনে হয় দুর্দান্ত কিছু কাজ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিএনপি চাইবে না সেই লোকটাকে সরিয়ে বা সেই লোকটাকে অন্য আরেকটা পদে নিয়ে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বড়সড় ব্যাকওয়াম তৈরি করবে বা অন্য কাউকে এনে আবার রিস্ক নেবে, সেই পথে বিএনপি হাঁটবে না। এই জায়গায় আমি খলিলুর রহমানের নাম আলোচনায় থাকলেও আমার কাছে মনে হচ্ছে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে খলিলুর রহমানের যে অবদান বা যে কাজ বা যে কর্ম, সেটা সুবিধাই নেবে। খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি যখন সরকার ফর্ম করে তখন বলা হচ্ছিল খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদের জন্য রেখে দেওয়া হয়েছে, এটা ফিক্সড। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল সামলাবেন, পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় সামলাবেন। খন্দকার মোশাররফ হোসেন হচ্ছে রাষ্ট্রপতির পদে বসবেন। আমার পরিচিত একজন সাংবাদিক কিছুদিন আগেও খন্দকার মোশাররফ হোসেনের বাসায় গেছেন।
এবং তিনি দেখে এসেছেন যে হচ্ছে তিনি আসলে আগের সেই অবস্থায় নাই, বয়স হয়ে গেছে এবং তিনি মনে রাখতে তার কষ্ট হয়। সম্ভবত সেই কারণে তিনি রাষ্ট্রপতির পদে এখন আর বিবেচিত হচ্ছেন না। নতুন করে আরেকটা নাম ঢুকেছে রাষ্ট্রপতি পদের জন্য, সেটা হলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির রাজনীতির জন্য তার ব্যাপক অবদান। সারা বছর তিনি হচ্ছে এই কঠিন আন্দোলনের সময় বা হচ্ছে বিএনপি যখন কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছিল তখন তিনি নয়াপল্টনের অফিসেই দিন কাটিয়েছেন, এখনও সেখানেই থাকেন। সেই রুহুল কবির রিজভীর রাষ্ট্রপতি হচ্ছেন এরকম আলোচনা উঠেছে। শোনা যাচ্ছে যে নয়াপল্টনের যে নেতাকর্মীরা আসেন তাদের কেউ কেউ তাকে মহামান্য বলেও এখন সম্বোধন করা শুরু হয়ে গেছে। তো রুহুল কবির রিজভীর সম্ভাবনা কতটুকু আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো যে তার সম্ভাবনা অনেকটাই কম। এই জন্য একে তো তার বয়স, তিনি লাঠিতে ভর করে হাঁটেন, পাশাপাশি তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে যেভাবে এস্টাবলিশ করেছেন সেটা আসলে রাষ্ট্রপতি পদটার সঙ্গে আসলে যায় কি না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আওয়ামী লীগ তো পতন হইল, আওয়ামী লীগ তো গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়লো। আওয়ামী লীগের একজন নেতা ছিল যিনি পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সর্বশেষ, হাসান মাহমুদ। তাকে যদি রাষ্ট্রপতি করতো, মানুষ আসলে তাকে কিভাবে দেখত? ঠিক ওই একই ধরনের একটা ক্যারেক্টার হলেন। ক্যারেক্টার বলতে আমি রাজনৈতিক কথাবার্তা বলার দিক থেকে, বা ধরেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি রুহুল কবির রিজভীকে কখনোই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতার সঙ্গে মিলাচ্ছি না। মানে রাজনৈতিকভাবে যেভাবে রেটরিক কথাবার্তা বলেন, সেই কথাবার্তা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে রুহুল কবির রিজভী বলেন এবং প্রতিপক্ষকে আক্রমণ করতে বা ঘায়েল করতে তিনি এই কথাগুলো দলীয়ভাবেই তিনি দায়িত্বপ্রাপ্ত তিনি বলে থাকেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে তিনি ওই অর্থে ওই রকম ক্যারেক্টারও নন, আবার তার বয়সও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে না যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন। আমি যে দুজনের সূত্র মতে, আমার যে সূত্র বিএনপিতে বা আমি যার সঙ্গে কথা বলেছি, আমি দুজনের নাম শুনেছি। তার মধ্যে অন্যতম যে নামটি আপনারাও শুনেছেন সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সবচেয়ে স্ট্রং যে কথাবার্তা বা স্ট্রং যে গ্রাউন্ড সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে। এবং বিএনপির অধিকাংশ নেতারাই বলছেন যে যদি রাজনৈতিক কাউকে দেওয়া হয় সেটা যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়। এর বিপক্ষেও একটা অংশ আছে। একটা অংশ বলতে আপনি সবাই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভক্ত হবেন এরকম না। গণতান্ত্রিক একটা দলের মধ্যে তার বিপক্ষেও অনেকে বলতে পারেন, খুবই স্বাভাবিক এটা। তবে অনেকেই চাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হোক আর কি, এটা অনেকেই চাচ্ছেন। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, সেখানে বিএনপির একজন নেতার বক্তব্য এনেছেন এবং বলা হচ্ছে যে বিএনপি মোটামুটি ভেতরে ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি যে সোর্সের সঙ্গে কথা বলেছি সেটাও মোটামুটি ক্লোজ বলা যায়। তিনি আমাকে জানিয়েছেন যে বিএনপির রাজনৈতিকভাবে হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হবেন, এটা মোটামুটি কনফার্ম। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি যদি না হন তখন মানে তিনি যদি হয়ে যান, মহাসচিবের পদ খালি হচ্ছে, আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদ খালি হচ্ছে, সেগুলো কে যাবেন? সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয়ে যান তাহলে এই দুটা পদে কে আসতেছেন। এই তো গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। আরেকজনকে, ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনি হয়তো অবাক হচ্ছেন, এই নামটা শুনে হয়তো অবাকই হচ্ছেন। তবে হ্যাঁ, বিএনপির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি করার বিষয়ে, এবং ভাবা হচ্ছে। কেননা বিএনপি রাষ্ট্রপতি পদে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজনকেই চাচ্ছেন, যে যার ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন আছে, যিনি রাজনীতি বোঝেন, যিনি কঠিন পরিস্থিতিতে হচ্ছে নিজের দক্ষতা দেখাইতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারে 18 মাসে তিনি হচ্ছে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তিনি যা করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, একেবারে সব তো ছিন্ন ভিন্ন হয়ে যায়নি। তার উপর কোনো নির্বাচিত সরকার না, তার উপর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এখন রাষ্ট্রপতি হন, তিনি যাদের মাথার উপর বসবেন সেখানে একটা নির্বাচিত বা একটা স্ট্যাবল সরকার থাকবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করলে সম্ভবত এনসিপি, তারপরে জামাত ইসলামী, তাদেরকে যে কোনো বিষয়ে রাজি করাতেও একটু সুবিধা হবে। তবে সমস্যা অন্য জায়গায় বলতে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রতি লোভ আছে, এটা অনেকেই মনে করে থাকেন, যেটা তার যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি যে প্রধান এক্সিকিউটিভের পদে ছিলেন বা
প্রধান উপদেষ্টার পদে ছিলেন সেই সময়ও দেখেছেন। দ্বিতীয়ত, তাকে ম্যানিপুলেট করতে পারা, তাকে অনেকেই ম্যানিপুলেট করতে পারেন এবং তার কিছু পছন্দও আছে। সেই জায়গা থেকেও এটা বিএনপি সহ্য করবে কিনা। তবে বিএনপির যেটা পয়েন্ট, যে আগামী কয়েক বছরে যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে এখনও দৃশ্যমান না বা ফেরার চেষ্টা করছে, এই সময়ের ক্রাইসিসগুলো মিটিগেট করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজনকে রাষ্ট্রপতি পদে হয়তো তাদের প্রয়োজন হতে পারে, বিশেষ করে আমেরিকা বা আমেরিকার যে অ্যালাইগুলো আছে সেগুলোকে ম্যানেজ করার ক্ষেত্রে। এবং ভারতের ক্ষেত্রেও এটা একটা স্ট্রং বার্তা যাবে। সেই জায়গা থেকে বিএনপির মধ্যে এই আলোচনা হচ্ছে। আমি যেটা শুনতে পেরেছি, রাষ্ট্রপতি যদি হয় এই দুজনের একজনই হচ্ছেন, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখা যাক বিএনপি শেষ পর্যন্ত কাকে নমিনেশন দেয়। দেখা গেল আমি যেই নামগুলো বাদ দিয়েছি সেখান থেকে একজন চলে এসেছে, আবার দেখা গেল যেই নাম আমি বলিই নাই, মানে এখনকার যিনি প্রধানমন্ত্রী এবং বিএনপি যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে প্রেডিক্ট করা খুবই কঠিন, খুবই ভয়াবহ কঠিন। মানে আমি বেশ কয়েকবার ওনাকে প্রেডিক্ট করেছি। আমি স্পিকার পদে যাকে 3 নম্বরে রেখেছি তিনি হয়েছেন স্পিকার। যেই দুজনের নাম 1 এবং 2 রেখেছি তারা হন নাই। যাকে 3 নম্বরে রেখেছি তিনি স্পিকার হয়েছেন। ব্যারিস্টার কায়সার কামাল যে স্পিকার হবেন এটা সম্ভবত কায়সার কামাল নিজেও চিন্তা করেননি। মানে এই অবস্থা। তো তারেক রহমানকে প্রেডিক্ট করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং আমার কাছে মনেও হচ্ছে মানুষ যেটা নিয়ে বেশি আলোচনা করে তিনি সেটা গ্রহণ করেন না। তিনি এমন কিছু গ্রহণ করেন যেন মানুষকে পরের বার, বা যারা এরকম স্পেকুলেশন করে তারা যেন পরের বার অন্য কিছু ভাবে, সেটার একটা পথ তিনি দেখিয়ে দেন। তো দেখা যাক, রাষ্ট্রপতি একটা হাইলি মানে আপনি যাকে তাকে তো এনে বসিয়ে দিতে পারবেন না। এখানে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স লোককে বসাতে হবে, এখানে এমন কাউকে বসাইতে হবে যিনি আসলে কঠিন পরিস্থিতিতে দেশের হাল ধরতে পারে বা নিজের দক্ষতা দেখাতে পারেন। খুব একটা বেশি কাজ নেই, কিন্তু আপনি অনেক সময় আমরা রাষ্ট্রপতির ভুলের কারণে বা রাষ্ট্রপতির বিগত সময়ে আমরা দেখেছি কিভাবে ক্ষমতার এই পালাবদলগুলো সেভাবে স্মুথ হয়নি। তো সেই জায়গা থেকে একজন দক্ষ লোককে বসানোর চেষ্টাই বিএনপি চালাবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।